আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, অনুষ্ঠানটি জেডএসআরএম এর সৌজন্যে শুক্র থেকে রবি এই 3 দিন আরটিভিতে এই সময় নিয়মিত সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ রইল। দর্শক, সংস্কার ইস্যুতে ঐক্যমত্যের জন্য অন্তর্বর্তী সরকার দেশের সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করলেও স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত সংবেদনশীল কিছু ইস্যুতে একক সিদ্ধান্ত নেওয়ার সমালোচনার মুখে পড়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। রাখাইনে ত্রাণ সহায়তায় মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত, চট্টগ্রাম বন্দর বিদেশিদের ব্যবস্থাপনায় দেয়া, এনবিআর বিলুপ্ত করা, কাতারকে বাংলাদেশে সামরিক সরঞ্জাম তৈরির কারখানা স্থাপনের অনুমতি দেওয়ার মতো সংবেদনশীল সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন রাজনৈতিক দল। উত্তরে সরকার বলছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ম্যান্ডেট তাদের আছে। এমন একটি প্রেক্ষাপটকে সামনে রেখে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট বিতর্ক। আর এই বিষয়ে আলোচনা করার জন্য 3 জন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন। আমাদের সঙ্গে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, গণস্বাগতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, এবং আমাদের সঙ্গে আর আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান। আপনাদের 3 জনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, বরাবরের মতো আপনাকেও বিনীতভাবে অনুরোধ এবং একই সাথে জানিয়ে রাখছি যে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন সরকারের ম্যান্ডেট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেই প্রসঙ্গ নিয়ে। পাশাপাশি এই বিষয়ে একজন সচেতন নাগরিক হিসাবে আপনার যা ভাবনা রয়েছে সেটিও আমরা জানতে চাই এবং সকলের মধ্যে সেটি ছড়িয়ে দিতে চাই। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছে আলোচনায়। শুরুতে শেখ রবিউল আলম। রবি, আসতে চাই যে সম্প্রতি একটি টেলিভিশনে টকশোতে প্রধান উপদেষ্টা সম্মানিত প্রেস সচিবের কাছে প্রশ্ন ছিল যে এই যে বিষয়গুলোতে করিডোরের প্রসঙ্গে নীতিগত সিদ্ধান্ত, চট্টগ্রাম বন্দর বিদেশিদের ব্যবস্থাপনায় দেওয়া, কাতারকে বাংলাদেশে সামরিক সরঞ্জাম তৈরি করার অনুমতি দেওয়া, এনবিআর বিলুপ্ত করার প্রসঙ্গ, এই কাজগুলো সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ না করে করতে পারে কিনা, কিংবা এগুলো আসলে সরকারের কর্মের মধ্যে পড়ে কিনা, সেই প্রশ্নে প্রেস সচিব বলেছেন যে এটা তাদের পড়ে এবং এগুলো তারা করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার তো একটি বিশেষ প্রেক্ষাপটে দায়িত্ব নিয়েছে, তারা কতটুকু করতে পারবে, কর্মের পরিধি কেমন হবে, এই নীতিগত বা সংবেদনশীল বিষয়গুলোতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলের সাথে আলোচনাটা কতটা অপরিহার্য? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রিয় 2 সহ আলোচক এবং এই মুহূর্তে যারা আরটিভির সাথে যুক্ত আছেন। প্রথমত হচ্ছে যে এই প্রধান উপদেষ্টার প্রেস সচিব অনেক বিতর্কিত কথা বলেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে আস্থা এবং যে সমর্থন ছিল সেটা ক্রমাগতভাবে একটা বিতর্কিত পরিস্থিতিতে তৈরি করেছেন আপনার এই প্রেস সচিব। রাজনীতির গভীরতা তো দূরের কথা, রাজনীতি এবং দেশ ব্যবস্থাপনার কোনো কিছু জানেন বলে আমার কাছে কোনো সময় মনে হয় না। রাজনৈতিক দলের সাথে আলোচনা করেও অনেক কিছু করতে পারবেন না। তার কারণ হচ্ছে যে এই দেশে যা কিছু হবে তার জানার এবং তার সমর্থন দেওয়ার একমাত্র মালিক হলো জনগণ। অর্থাৎ কিন্তু তারা তো জনগণের কথাই বলছে। আবার শোনেন, সমর্থিত সরকার আর নির্বাচিত সরকারের মধ্যে পার্থক্য আছে। বাংলাদেশে একটা সফল গণ অভ্যুত্থানের পর সংকটকালীন একটা সরকারের প্রয়োজন হয়েছিল। জি, আচ্ছা, এবং সে ব্যাপারে আমরা সব ঐক্যমত হয়েছিলাম। রাজনৈতিক দল, সব শ্রেণী পেশার মানুষ সমর্থনও দিয়েছে। অর্থাৎ প্রয়োজনের ব্যাপারে এক হয়েছি, গঠন কাঠামো তো আমরা সব এক হয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার দরকার। সরকারের কাজটা কি হওয়া দরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকার? প্রথম কাজটাই হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত একটা বৈধ সরকার প্রতিষ্ঠিত করা, প্রথম এবং একমাত্র কাজ। পাশাপাশি কিছু রুটিন ওয়ার্ক। এখন অন্তর্বর্তীকালীন সরকার কখন প্রয়োজন হয়? যখন দেশে একটা নির্বাচিত সরকার যেটা থাকা অপরিহার্য তার যখন ঘাটতি হয়, সেটা সামরিক অভ্যুত্থানের বা অনেক সময় হয়, আবার ধরেন গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়, আবার রাষ্ট্রের কোনো জাতীয় ক্রাইসিসের ফলে কখনো কখনো সরকার থাকে না, তখন একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন হয়। এবং সেই সরকারের প্রধান কাজই হয় একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা। এখন প্রেস সচিব বলছেন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি সিদ্ধান্ত নিতে পারেন। অন্তর্বর্তীকালীন একটা সিলেক্টিভ কোনো মানুষ, তাদের কোনো দায়বদ্ধতা নাই, তারা নির্বাচিত সরকার না, তারা জনগণের হয়ে কাজ করেন কিভাবে এবং মেজর ডিসিশন নেন কিভাবে? কোনোভাবেই সেটা সম্ভব না। কারণ হচ্ছে যে কোনো রাষ্ট্র ব্যবস্থাপনার একটা জনগণের নির্বাচিত সরকারই কেবলমাত্র একটা নির্দিষ্ট মেয়াদের জন্য রাষ্ট্র ব্যবস্থাপনার বৈধ কর্তৃপক্ষ। কিন্তু রবি ভাই, তারা কারণ হিসাবে যেটি বলছে দেশকে এগিয়ে নেওয়া, সেটি কতটা যৌক্তিক মনে হয়? দেশ কোন পথে এগিয়ে যাবে সেই সিদ্ধান্ত জনগণ নেবে এবং জনগণ অবাধ ভোটের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থাপনার একটা কর্তৃপক্ষ নির্বাচিত করবে নির্দিষ্ট সময়ের জন্য, আজীবনের জন্য না। জি, এবং সেই নির্দিষ্ট সময়ে সরকার পার্লামেন্টের কাছে দায়বদ্ধ থাকবে, পার্লামেন্ট জনগণের কাছে দায়বদ্ধ থাকবে
এভাবে সরকার এবং জনগণের মধ্যে একটা রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগ হবে। সেটি ছাড়া রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগ নেই। আর যে সরকারে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ থাকে না, সেই সরকার সরকার না। মনে রাখবেন, সরকার না বলছি আমি। যার ফলে আমাদেরকে বলতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের বলতে হয় নির্বাচনকালীন সরকার, আমাদের বলতে হয় তত্ত্বাবধায়ক সরকার, আমাদের বলতে হয় সংকটকালীন সরকার। অর্থাৎ সরকারের আগে একটা শব্দ ব্যবহার করতে হয়, এই কারণে যে ওই সরকারটি প্রকৃতপক্ষে সরকার না। যার ফলে যেটা সরকার না, সে রাষ্ট্র ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে না। তার কারণ হচ্ছে সে জনগণ কর্তৃক নির্বাচিত না। এবং জনগণ এই পর্যায়ের আলোচনা রইবে, এটা একটু ছোট্ট করে শুনতে চাই যে 24-এর যে প্রেক্ষাপট গণঅভ্যুত্থানের সূত্র ধরে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যে কাজ করছে, এই যে বিশ্লেষণ, যে প্রত্যয়গত যে ধারণা কিংবা এর যে রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণের বাইরে এবারে তো এই সরকারের কাছে মানুষের কিংবা দেশের প্রেক্ষাপটে একটা বিশেষ দাবি আছে, সেটাকে তো অগ্রাহ্য করার উপায় নেই। সংস্কার কিংবা দেশের প্রয়োজন, একমাত্র দাবি হচ্ছে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা এবং একটা অবাধ নির্বাচনের জন্য কিছু প্রয়োজনীয় সংস্কার আছে, সেটাও করার ম্যান্ডেট এদের মানে সমর্থন জনগণ এবং রাজনৈতিক দল তাদেরকে দিয়েছে, তাই তো? কারণ আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে পারছিলাম না গত 17 বছর, যার ফলে কিছু সাংবিধানিক সংস্কার করার প্রয়োজন আছে, কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার করার প্রয়োজন আছে, রাজনীতিতেও কিছু সংস্কারের প্রয়োজন আছে, সরকারের বিচার ডেফিনেটলি, এবং ফ্যাসিবাদের বিচার, আহত নিহত যারা হয়েছেন তাদের চিকিৎসা এবং তাদের পুনর্বাসন, এই জায়গাগুলি তো আমরা একমত। অর্থাৎ আপনি যদি বলেন বিচার, আপনি যদি বলেন সংস্কার, আপনি যদি বলেন নির্বাচন, এবং আপনি যদি বলেন যে আহত নিহত যারা হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাদেরকে প্রতিষ্ঠিত করা এবং তাদের পাশে দাঁড়ানো, এই ব্যাপারে তোমরা একমত। সেখানে সেই জায়গায় আপনি মনোযোগী হন। সরকার অগ্রাধিকার চিহ্নিত করতে ব্যর্থ হচ্ছে, আমি আবারও বলছি, যার ফলে এই যে সরকার যে মেজর সিদ্ধান্তগুলি নিতে যাচ্ছেন, পেশ সচিব কিভাবে বলেন, আপনি যদি বলেন আপনারা রিপিট হবে কথাটা, রাজনৈতিক দলের সাথে আলোচনা উনি করবেন, সেটাও ন্যায্য না। কারণ রাজনৈতিক সব দল নিশ্চয়ই এর সাথে একমত না। অনেক রাজনৈতিক দল আছে এখনো পর্যন্ত তাদের বৈধতা রয়েছে রাজনীতি করার, কিন্তু তারা দেখা গেল যে গণ অভ্যুত্থানের সাথে একমত না। অর্থাৎ কিছু রাজনৈতিক দলের সাথে আলোচনা করা মানেই যে সমগ্র জনগণের সাথে আলোচনা করছে তা বোঝায় না। জনগণকে যদি আপনাকে রিপ্রেজেন্ট করতে হয়, নির্বাচিত সরকারই সেটাকে একমাত্র করতে হবে। জি, মশিউর রহমান, আপনার কাছে আসতে চাই যে সরকারের এই যে ম্যান্ডেট নিয়ে যে বিতর্ক হচ্ছে, তার প্রেক্ষাপটে সরকার অগ্রাধিকার, তার যে কাজের অগ্রাধিকার প্রসঙ্গগুলো নির্বাচন বা নির্ধারণ করতে কতটা দক্ষতার পরিচয় দিচ্ছে, সেই প্রশ্ন রবি ভাই তুললেন। পাশাপাশি সমর্থিত সরকার আর নির্বাচিত সরকারের মধ্যে তো একটা সংখ্যাগত পার্থক্য তো আছেই, কিন্তু এবারের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে স্বাধীনতা, সার্বভৌমত্ব বা দেশের অগ্রগতির প্রশ্নে নানা ধরনের যে বিরূপ পরিস্থিতি তৈরি হতে পারে, এরকম কোনো সংবেদনশীল বিষয় এই সরকার একক সিদ্ধান্ত নিতে পারেন না, রবি ভাই বলছেন। আপনার বিশ্লেষণ। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সহ আলোচক সহ সমস্ত দেশবাসীকে এনসিপির পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। জি, প্রথমত হচ্ছে রবিউল ভাইয়ের অনেক বক্তব্যের সাথে একমত, কিন্তু একটা বক্তব্য আমার খুবই একটু এমনভাবে তিনি দিয়েছেন যে এই সরকারের একমাত্র কাজ হচ্ছে একটি অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। এটা হচ্ছে এই সরকারের একমাত্র কাজ, এবং এই কাজটাকে সফল করার জন্য সরকার পাশাপাশি আনুষঙ্গিক কয়েকটা কাজ করতে পারে। এটা হচ্ছে এই সরকারের সবচেয়ে বড় কাজ এবং একমাত্র কাজ। তিনি একমাত্র কাজ বলেছেন। এখন কথা হচ্ছে, জুলাই বিপ্লবে এই যে 2000 মানুষ শহীদ হলো, জীবন দিল, এরপরে এত মানুষ আহত হলো, এরপরে গত 16 বছরের যে ভঙ্গুর রাষ্ট্র, সবচেয়ে বড় কথা হচ্ছে গত 54 বছরে তো আমরা এই বাংলাদেশে অনেক নির্বাচিত সরকার আমরা দেখেছি, অনেকগুলো তত্ত্বাবধায়ক সরকারের আমলে অনেকগুলো বিতর্কমুক্ত নির্বাচন আমরা দেখেছি, কিন্তু এই নির্বাচনগুলো করেও নির্বাচনের পরবর্তীতে আমরা কি এখন পর্যন্ত একটা জনকল্যাণকর একটা সরকার ব্যবস্থা আমরা পেয়েছি? আপনি দেখেন, এই যে আওয়ামী লীগ সরকার গত 16 বছর যে জুলুম নির্বাচন নিপীড়ন করেছে, এই আওয়ামী লীগ সরকারও কিন্তু 2008 সালে বলা হয়ে থাকে যে বিতর্কমুক্ত একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় এসে কিন্তু এই আওয়ামী লীগ সরকারই এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলো, এমন একটা ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করলো, যেখানে জনগণের ভোটের অধিকার, বাক স্বাধীনতা থেকে শুরু করে নাগরিক অধিকার, এমন কোনো অধিকার নাই যেটা এই সরকার ক্ষুণ্ণ করে নাই। আপনারা এগুলো না, এখন মশিউর রহমান, যদি এরকম অবস্থা দাঁড়ায় যে আওয়ামী লীগ নির্বাচনকে বিতর্কিত করেছে বলেই এখন নির্বাচন বিলম্ব হবে, যে অভিযোগটি বিএনপি করছে, এরকম হলে তো আবার জনগণের সাথে সরকারের দূরত্বের জায়গাটা খুব স্পষ্ট হয়ে যাবে। আমি আমার বক্তব্য ক্লিয়ার করছি। আমাদের কথা হচ্ছে, এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে এই রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো গত 54 বছরে প্রপারলি ফাংশন করে নাই, যার কারণে এই 54 বছর পরে এসেও বাংলাদেশে এত মানুষ শহীদ হয়েছে
এবং আপনি যদি দেখবেন যে একটা রাজনৈতিক দল, একটা সুনির্দিষ্ট রাজনৈতিক দল যাদের অন্তঃকোন্দলে এই জুলাই বিপ্লবের পরে আমরা আলোচনাটা আমি অনুরোধ করছি যে এখন আমাদের সংস্কার নির্বাচনের প্রেক্ষাপটগুলো এমন অবস্থায় গিয়েছে আর একটি দল এটি বলার কোনো সুযোগ নেই। আপনারা বিএনপির কথা বলছেন, সেটা স্পষ্ট করে। আমি আপনাকে বলছি একটি দলের নিজস্ব অন্তঃকোন্দলে 70 জনের উপরে মানুষ মারা গিয়েছে। আমরা তো আসলে এই জুলাই বিপ্লবটা হয়েছে এই কারণে যাতে করে আগামীর বাংলাদেশে এমন একটা ব্যবস্থা আমরা পাই যেখানে মানুষ তার মত স্বাধীনভাবে প্রকাশ করবে। কিছুক্ষণ আগে আমি একটা এই যে টক শোতে আসার আগে আমি দেখেছি যে বিএনপির বিএনপির হচ্ছে জাস্ট কমিটির বঞ্চিত হয়েছে। কমিটির বঞ্চিত হওয়ার কারণে বিএনপির নিজস্ব পার্টি অফিসে একদল আরেক দলকে আগুন দিয়ে দিয়েছে, পার্টি অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এখন এই যে রাজনৈতিক কালচার, এই পলিটিক্যাল কালচার কি আমরা আসলে গত 16 বছর বা 54 বছর যে পলিটিক্যাল কালচার ছিল, আমরা তো প্রত্যাশা করেছিলাম যে জুলাই বিপ্লবের পরে এনসিপি বলেন, জামাতে ইসলাম বলেন, বিএনপি বলেন, যারাই এই রাষ্ট্রে এখন হচ্ছে রাজনীতি করছে, অন্তত পক্ষে তাদের এই পলিটিক্যাল কালচারটা পরিবর্তন হবে এবং এই কালচার পরিবর্তন হওয়ার মধ্য দিয়ে আগামীর একটা সুন্দর বাংলাদেশ পাবো। এখন এই সুন্দর বাংলাদেশ আমরা কেন পাচ্ছি না? সেই 15 বছরের জঞ্জাল কি একেবারে অল্প সময়ের মধ্যে সেটা পরিবর্তন হয়ে যাবে? আমাদের কথা হচ্ছে আপনাদের দল তো গঠন হয়েছে, এখন পর্যন্ত নিবন্ধন হয়নি, কিন্তু এখনো আপনাদের দলের অনেক নেতা কর্মীদের ব্যাপারে তো অনেক বিতর্ক আছে। নতুন দরবেশও আমরা দেখলাম আপনাদের দলে। এখন দেখুন, এনসিপি গঠিত হয়েছে বেশ কিছুদিন হয়েছে, মানে 2 মাস হয়েছে। এখন এখানকার অনেক ব্যক্তি জুলাই বিপ্লবের সাথে জড়িত ছিল বা এর আগেও এরা কিন্তু অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল। এখন ধরেন রাজনীতি করলে আপনার আলোচনা সমালোচনা থাকবে এবং আমরা চেষ্টা করছি, এনসিপি চেষ্টা করছে যতটুকু সম্ভব বিতর্ক মুক্ত থেকে আগামীর রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে সুন্দর করার জন্য এবং দলীয়ভাবে আমরা ডেমোক্রেসি প্র্যাকটিস করার চেষ্টা করছি। আপনি বলতে পারেন যে আমাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আসছে, হ্যাঁ অভিযোগ অবশ্যই আসছে এবং অভিযোগের পরে আমরা তাদের বিরুদ্ধে কোনো প্রকারের ব্যবস্থা নিয়েছি কিনা। আপনি যদি বলেন যে এনসিপির একজন মাত্র কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে একটি অর্থনৈতিক কেলেঙ্কারি বা বলেন অর্থনৈতিক দুর্নীতির বিষয়ে একটা অভিযোগ এসেছে, অলরেডি দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। ব্যবস্থা নেওয়ার আগেই তো 3 থেকে 400 কোটি টাকা সে মালিক হয়ে গেল। এখন ধরেন তার বিষয়ে যে অভিযোগগুলো এসেছে এগুলো কিন্তু এনসিপি গঠিত হওয়ার আগের এবং ধরেন এনসিপি একটা সার্চ প্রক্রিয়ার মধ্য দিয়ে এনসিপি গঠিত হয়েছে। এখন কোনো ব্যক্তি যদি তার তথ্য লুকায়িত করে যদি কোনো ব্যক্তি মানে জুলাই বিপ্লবে তার অংশগ্রহণ ছিল বা গত 16 বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে সে লড়াই করেছে, সংগ্রাম করেছে, এই ধরনের কথাগুলো তার সিভিতে জমা করে এরপর যদি বলে যে আমি দলে আসতে চাই, তখন কিন্তু এগুলো আসলে মানে তথ্য লুকাইলে তো আসলে কখনো কিছু করার থাকে না। তো সেই জায়গায় দেখুন এই সরকারের আরেকটা ব্যাপার হচ্ছে এই সরকারের যেমন এটা একটু বলুন যে সিদ্ধান্তগুলো সরকার নিতে যাচ্ছে, এটি সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা কিংবা আদৌ এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার সেটা নিতে পারে কিনা, যেটি যে জায়গাটাতে রবিবার প্রশ্ন রেখেছেন, একেবারে মৌলিক প্রশ্ন কিন্তু সেটি ফান্ডামেন্টাল কোশ্চেন। আমরা যদি একদম এক কথায় বলি, এই সরকারের যে কোনো প্রকার মৌলিক সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই গত 16 বছরের যে মজলুম রাজনৈতিক দলগুলো ছিল তাদের সাথে অবশ্যই আলোচনা করা হবে। সেটা কিভাবে সংজ্ঞায়িত করবেন, কে মজলুম কে অমজলুম? এখন বিষয়টা হচ্ছে আপনারা এটা আমরা সুস্পষ্টভাবে আমরা জানি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে অর্থাৎ আওয়ামী লীগের সাথে কোন কোন রাজনৈতিক দলগুলো ছিল এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কোন কোন রাজনৈতিক দলগুলো অর্থাৎ বিএনপি একটা বড় দল হিসেবে বিএনপির সাথে থেকে ফাইট করেছে বা ব্যক্তিগতভাবে বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যেগুলো মাঠের বাইরে ফাইট করেছে, এগুলো অন্তর্বর্তীকালীন সরকারও জানে, আবার বিএনপিও জানে। এখন ধরুন বিএনপি গত 15 বছর বা 17 বছর ধরে যে আওয়ামী লীগের যে অনিয়ম বা অন্যায়ের বিরুদ্ধে যে তাদের সংগ্রাম এবং নির্যাতন নিপীড়ন হামলা মামলা যে শিকার হলো, সেই প্রেক্ষাপটটা আপনারা স্বীকার করলেন, আবার একটু আগে বললেন যে একটি রাজনৈতিক দল শুধু নির্বাচনের কথা বলছে। আমি বলেছি যে গত 16 বছর অবশ্যই এই দেশে গত 16 বছর সব থেকে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে বিএনপি। এখন এই জন্য যদি বিএনপি এখন ভুল করে, এখন যদি বিএনপি ধরেন গত 16 বছর নির্যাতনের শিকার হয়েছে যেমন সত্য, কিন্তু গত 7 মাসে বিএনপির হাজার নেতা কর্মী চাঁদাবাজির সাথে টেন্ডারবাজির সাথে জড়িত হয়েছে, নিজেদের মধ্যে অন্তকুন্দলে ঝামেলা হয়েছে, সৃষ্টি হয়েছে, নিজেদের মধ্যে অন্তকুন্দলে 70 জন লোক মারা গিয়েছে। এটাও বলবো, কেন বলবো জানেন? কারণ আমরা বিশ্বাস করতে চাই যে গত 16 বছর যারা ফাইট করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই দলগুলো, এই রাজনৈতিক দলগুলো একে অপরের বন্ধু, এই রাজনৈতিক দলগুলো যারা হচ্ছে কর্মীরা আছে একে অপরের সহযোদ্ধা ভাই, যাতে করে তারা আবারও ওই আওয়ামী চরিত্রে কোন রাজনৈতিক দল এবং কোন রাজনৈতিক দলের নেতা কর্মীরা আওয়ামী চরিত্রে ফিরতে না পারে, সেই জন্য তাদের সমালোচনা করব। আমি বিশ্বাস করতে চাই যে এই জুলাই বিপ্লবের পরে আমরা সমালোচনা জারি রাখতে চাই, অর্থাৎ এনসিপির সমালোচনা বিএনপি করবে, আবার বিএনপির কোন নেতা ভুল করলে এনসিপি সমালোচনা করবে, জামাত সমালোচনা, অর্থাৎ সমালোচনা থাকবে যাতে করে সেটা প্রতিহিংসা না হয়, হানাহানির পর্যায়ে না যায়। অবশ্যই সমালোচনা থাকা উচিত এবং এই সমালোচনা যে করে
সেই হচ্ছে আসলে সঠিক পথ দেখায়। অসংখ্য ধন্যবাদ মশিউর রহমান। আবুল হাসান রুবেল ভাই, আসতে চাই যে আপনার দল এই যে সরকার যে বিষয়গুলোতে এককভাবে ভাবছে সেই প্রসঙ্গ নিয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্য আছে, দুজন সম্মানিত আলোচকের আলোচনা আপনি শুনলেন, আপনার দল কি ভাবছে? আচ্ছা, প্রথমত আমি ম্যান্ডেটের প্রশ্নটা নিয়ে একটু বলি যে আসলে যে কোনো একটা ম্যান্ডেটের তো আসলে দুইটা ধরন থাকে, একটা হচ্ছে তার আইনি ধরন আর একটা রাজনৈতিক ধরন, মানে যদি সরকার পরিচালনার ক্ষেত্রে ধরেন। এখন বাংলাদেশে একটা অভ্যুত্থানের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে, ফলে ডক্ট্রিন অফ নেসেসিটির জায়গা থেকে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার বা আপৎকালীন সরকার, যেভাবে আপনি নাম দেন, একটা সরকারকে আমরা সকলের ঐক্যমতের ভিত্তিতে আসলে বসিয়েছি। ফলে এইটা একদিকে যেমন তাকে আসলে সংবিধানের ভেতর দিয়ে তারপরে আইনি প্রক্রিয়ার ভেতর দিয়ে হতে হয়েছে, তেমনিভাবে আসলে সমস্ত দলগুলোর আসলে মানে অভ্যুত্থানে অংশগ্রহণকারী সমস্ত রাজনৈতিক দলগুলোর একটা ঐক্যমত্যের ভেতর দিয়ে আসলে এই সরকারকে একটা সমর্থন আছে, সমর্থনের ভেতর দিয়ে এটা হতে হয়েছে। তারা সমর্থন থাকুক অথবা এন্ডোর্স করুক, মানে ধরেন আমি সম্মতি দিলাম, আমি হয়তো সমর্থন দিই নাই, এরকমও হতে পারে। যাই হোক, সেটা একটা এন্ডোর্সমেন্ট হয়েছে, তার ভেতর দিয়ে এই সরকারটা কাজ করছে। ফলে এই সরকারের যে কোনো মানে যে কোনো একটা ধরেন আইনি দিক থেকে যদি আমি চিন্তা করি, তাহলে বাংলাদেশে এই ধরনের সরকারের যে উদাহরণ আছে, কিংবা মানে একটা সময়ে যে এরকম সরকার যখন থাকে তার প্রধান কাজটা আসলে সেটা ঠিকই যে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা, এবং কিন্তু একটা বিশেষ বাস্তবতায় আমরা এইটা এসেছি, একটা গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে আমরা এসেছি। এখন একটা গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে আসার ফলে তার সামনে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ আসলে তৈরি হয়েছে, যেমন হচ্ছে বিচার। এই অভ্যুত্থানে যে ধরনের আসলে মানে হাজার হাজার মানুষের প্রাণ গেছে, যেভাবে মানুষকে আহত করা হয়েছে, তার আগের 16 বছরে যেভাবে গুম খুন সহ সমস্ত কিছু হয়েছে, তার একটা বিচারের প্রশ্ন আছে, লুণ্ঠনের বিচারের প্রশ্ন আছে, এই সমস্ত বিচারের প্রশ্ন আছে। আবার একটা প্রশ্ন এসছে, এবং এটা রাজনীতিতে আমরা মোটামুটিভাবে সকলেই ইয়ে করছি, যে একটা সংস্কারের প্রয়োজন, বাংলাদেশে যে রাজনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থার একটা সংস্কার প্রয়োজন। ফলে বিচার, সংস্কার, নির্বাচন, এখন সংস্কার নির্বাচনকে বিলম্বিত করছে কিনা, যেটি বারবার এই আলোচনাটি মানে জায়গা করে নিচ্ছে, কোনোটাই বিলম্ব হওয়ার কোনো প্রয়োজন নাই, একটা আরেকটার সাথে সাংঘর্ষিক না। হ্যাঁ, এবং এইটাকে সাংঘর্ষিক করে তোলা হয়েছে হয়তো কারো মানে লাভের কারণে হতে পারে, আমি আই ডোন্ট নো, মানে কিন্তু এটা কোনোটা সাংঘর্ষিক না। ধরেন সংস্কার যদি আপনি করতে চান এই মুহূর্তে, মানে ধরেন যে ধরনের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন, মানে ঐক্য কমিশন কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও কথা বলার কথা, এই কথাগুলো তারা চালিয়ে যেতে পারবেন। এবং এইটার ভেতর দিয়ে খুব দ্রুতই এই জুলাইয়ের ভেতর দিয়ে কিন্তু তারা একটা জুলাই সনদ করে ফেলতে পারবেন, করে ফেলতে পারেন ইচ্ছে করলে, রাজনৈতিক দলগুলোর সাথে আরেক দফা কথা বলে, এবং যে বিষয়ে একমত, জাতীয় ঐক্যমত্য যা বিষয় হয় সেটার উপরে ভিত্তি করে একটা জুলাই সনদ করে ফেলতে পারেন, এবং সেই অনুসারে যেগুলোর জন্য সাংবিধানিক সংস্কার প্রয়োজন সেগুলোর জন্য তিনারা নির্বাচনের জন্য অপেক্ষা করতে পারেন, এবং নির্বাচনের একটা ডেট ঘোষণা করতে পারেন। অর্থাৎ এই যে বিচার, নির্বাচনের ডেট নিয়ে তো আসলে অনেক ধরনের আলাপ আলোচনা রয়েছে রাজনৈতিক, মানে আমি মানে খুব সহজভাবে বলি যে নির্বাচনের জন্য একটা সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা আসলে দরকার। কারণ এই যে অস্থিরতা, এটার প্রধান একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আসলে সামনে কি আছে, এটা দেশের মানুষের কথা বলছি, যে দেশের মানুষ সবাই প্রশ্ন করে যে কি হচ্ছে ভাই, কোন দিকে যাচ্ছে, কি হবে, আসলেই নির্বাচন হবে কিনা, মানে এরা কি এরকম থেকে যাবে কিনা, কত ধরনের মানুষের প্রশ্ন আছে। ফলে এই সমস্ত জায়গা থেকে যদি আমি চিন্তা করি যে তাহলে একটা আপনি বিচার হবে কিনা, এটা নিয়েও মানুষের প্রশ্ন আছে, সংস্কার আসলে আদৌ হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে। ফলে মানুষের প্রশ্নটাকে যদি আপনি মোকাবেলা করতে চান, প্রত্যেকটা সুনির্দিষ্টকরণ না, আবার আপনি যে আলোচনাটা করছেন সেটা যেরকম আলোচনা আছে, এর বিপরীতে এই আলোচনাও আছে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা কিংবা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া, সেটি সরকারও বলছে তারা এগিয়ে যাচ্ছে, কিন্তু সেই এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে রাজনৈতিক দলের যে সরকার, সেই সরকারের উপরে সংস্কার এবং বিচারের প্রশ্নে কতটা ভরসা করা যায়, এই প্রশ্নও কিন্তু আছে। যদি রবি ভাই এবং তার দল বলছে তারা নির্বাচিত হতে পারলে তারা বিগত সরকারের যে বিচার সেটা তারা করবে। আমি একটা সহজ প্রশ্ন তাহলে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে রাজনৈতিক দলের ছাড়া সরকার কিভাবে হবে? জনগণের ভোটে নির্বাচিত হয়তো আসলে রাজনৈতিক দল ছাড়া যদি স্বতন্ত্র প্রার্থীরা হয় তারাও হতে পারেন, কোনো অসুবিধা কিছু নাই। জনগণের ভোটে হতে হবে। তো আপনি জনগণকে ইনভলভ না করে উপর থেকে কিছু জিনিস চাপিয়ে দিবেন, এটা তো হতে পারে না। তাহলে জনগণকে ইনভলভ, আপনি গণতন্ত্র চান অথচ জনগণের ইনভলভমেন্ট চান না, এটা কি ধরনের রসিকতা? এটা রসিকতার তো কোনো আসলে
মানে মা বাপ নাই, কারণ আপনি জনগণ হচ্ছে বাংলাদেশের জনগণ ঠিক করবে যে আসলে কে ক্ষমতায় যাবে, কিভাবে সংস্কার হবে, দেশ কিভাবে চলবে। না, জনগণের ইনভলভমেন্ট তো আসলে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি দুইভাবেই তো হতে পারে। অবশ্যই হতে পারে। আপনি প্রথমত হচ্ছে যে আপনার ধরেন আপনি যে যুক্তিগুলো দেওয়া হয় যে গণ অভ্যুত্থানেও তো এক ধরনের জনগণের ইনভলভমেন্ট হয় না? হয়, অবশ্যই হয়। কিন্তু জনগণ যারা অভ্যুত্থান করেছেন তাদের সবার স্বর কি আপনি মানে এইখানে নিয়ে আসতে পারছেন না। তাহলে তাদের সবার স্বরকে কিভাবে নিয়ে আসবেন আপনি? মানে আজকে ধরেন জাতীয় নাগরিক পার্টি হয়েছেন নতুন, হ্যাঁ, জাতীয় নাগরিক পার্টিতে একমাত্র না যারা গণ অভ্যুত্থান সংগঠনে ছিলেন, বা এরকম আরো ছাত্রদের ভেতরে অনেক গ্রুপ ছিলেন, হ্যাঁ, শ্রমিকদের ভেতরে ছিলেন, সবার মানে অংশগ্রহণ শুনতে হবে। না হলে আপনি কিসের এই অভ্যুত্থানের সরকার? না হলে তো আপনি একটা নির্দিষ্ট দলের সরকার হয়ে যান। ফলে এই জায়গাতে খুবই সুস্পষ্টভাবে ভেদরেখা টানতে হবে, পার্থক্য রেখা টানতে হবে। এই জায়গাতে আমরা একটা বিরতিতে যাবো, তার আগে আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে ব্যাপারগুলোতে সরকার ভাবছে বা করিডোরের প্রসঙ্গে যে নীতিগত সিদ্ধান্তের ব্যাপারে ভাবছে, চট্টগ্রাম বন্দরের প্রসঙ্গ, বাংলাদেশে কাতারকে সামরিক সরঞ্জাম তৈরি করার যে প্রসঙ্গ, এক্ষেত্রে যারা এই ভুল ত্রুটি বা এই একক সিদ্ধান্তের ব্যাপারে সরকারের বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন, তারা বলছেন যে একটা বিদেশি শক্তির হাতে দেশকে তুলে দেওয়া হচ্ছে কিনা এটাও বিবেচনা করা প্রয়োজন। আচ্ছা, আমি বলতে চাই যে ধরেন এইটার ক্ষেত্রে মানে হচ্ছে কিনা সেটা বিচার সাপেক্ষ। আমি বলতে চাই অনেকে খুব জোরে সোরে কথা বলছেন, আপনি সেটা অনেকে জোরে সোরে বলছেন। আমি বলছি যেটা যে আপনি যে কোনো বিদেশিদের সাথে চুক্তি করতে গেলে আপনার পেছনে জনগণের মানে জনগণের কাছে আপনাকে জবাবদিহি করতে হয়। এটা হচ্ছে আপনার একটা বার্গেনিং পাওয়ার যে কোনো রাষ্ট্রের জন্য। যখন এটা থাকে না তখন সবসময় আপনি বিদেশিদের সাথে চুক্তি করলে নিজেরা উইক থাকবেন। এটা হচ্ছে ফলে জনগণের সরকারের মাধ্যমে আপনি যে শক্তি নিয়ে আসলে বার্গেইন করতে পারবেন, এটা আপনি করতে পারবেন না। সাম্প্রতিক কালে দেখলেন না আইএমএফ এর সঙ্গে ইয়েতে কি হলো, শেষ পর্যন্ত আইএমএফ এর শর্ত মেনে নিতে বাধ্য হলো। সেটাই তো আমি এটা বলছি, আইএমএফ এর প্রেসক্রিপশনে তো আমাদের এনবিআর দুইবার হয়ে গেল। এই যে মানে এই জায়গাগুলো ধরেন আপনি কি করবেন, জনগণ আপনার পেছনে আছেন কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। জাতীয় আরো আলোচনা আমরা শুনবো। রবিউল, অসংখ্য ধন্যবাদ। আলোচনা যতটুকু এগেছে তার প্রেক্ষাপটে রবি ভাই, শেখ রবিউল আলম, রবি ভাই আপনার কাছে যে প্রশ্নটি রেখে যাও, যেটি মশিউর রহমান বলছেন যে বিএনপি কি শুধু নির্বাচনের জন্য মরিয়া কিনে, এটি একটি প্রশ্ন। এর সাথে এটি আমরা লক্ষ্য করছি, আপনারাও বলছেন তার প্রেক্ষাপটে গণমাধ্যম এরও কিছু কিছু খবর আছে যে বিএনপি শুধু নির্বাচন চায়, এরকম একটি বিতর্ক বিএনপিকে ঘিরে মাঠে কেউ না কেউ ছড়িয়ে দিচ্ছে। তাদেরও কি কি উদ্দেশ্য? এরা অর্বাচীন প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে জ্ঞানেরও অনেক স্বল্পতা। বিএনপি তিনটে জিনিসকে সমানভাবে গুরুত্ব দিয়েছে: সংস্কার, বিচার এবং নির্বাচন। তবে এটা মনে রাখা দরকার, বিচার সময় সাপেক্ষ এবং বিচার চলমান। কারণ এখনো পর্যন্ত 9 মাসে আপনি বিচার কর্মকাণ্ড উল্লেখ করার মতো কিছু শুরুই করতে পারেননি। আমরা জাতিগতভাবে ঐক্যবদ্ধ, এই সরকার অনেকটা বিচার করবে। এই সরকার আরো আগেই তড়িৎগঠিত করা উচিত ছিল, সেটা সে ব্যর্থ হয়েছে। বিচার চলমান এবং যে সরকারই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসুক সে বিচার করতে বাধ্য। আমরা জাতি হিসেবে একমত। সংস্কারের কথা বলেন, সংস্কারের ব্যাপারে আমরা জাতি হিসেবে একমত। কিছু কিছু সংস্কারের ব্যাপারে সব রাজনৈতিক দলে একমত হয়েছে, অর্ডিন্যান্স জারি করে সেটা রাষ্ট্রপতি করতে পারেন, সরকার করতে পারেন। কিছু সংস্কারের জন্য পার্লামেন্ট দরকার, সেগুলি নির্বাচিত সরকার আসার পর ঐক্যমতের ভিত্তিতে অথবা মেজরিটির ভিত্তিতে সে সংস্কারগুলি চলমান হবে। এবং সংস্কার নিয়ে তো আমাদের চেয়ে বেশি কনসার্ন না, শাসনতন্ত্র সংস্কার, শাসন কাঠামোতে সংস্কার আপনাদের আমরা বলেছি, পরিপূর্ণ সংস্কার বলতে যা বুঝায় আমরা বলেছি। তারপরেও যদি অন্য কোনো প্রস্তাবনা থাকে সেটাও আমরা আমলে নিয়েছি। সরকার যে 166টি সরকার প্রস্তাবনা তুলে দিয়েছে তার 90 ভাগের সাথে আমরা একমত হয়েছি। তো সংস্কার চাচ্ছে নাকি? 9 মাসে আপনি করেছেন কি বিচার করেছেন আর কি সংস্কার করেছেন? বিচারের ক্ষেত্রে বিগত সরকারের যে প্রধানমন্ত্রী তার ব্যাপারে যে প্রতিবেদন সেটা চূড়ান্ত হয়েছে। না হয়েছে মাত্র, কিন্তু আপনি বিচার শেষ করবেন কতদিনে? আমি তো বলছি যে এইগুলি আমরা একমত। তবে একটা কথা কি অস্বীকার করবেন যে রাষ্ট্রে একটা নির্বাচিত সরকার থাকা বাধ্যতামূলক, সেইটার ঘাটতি রেখে এর চেয়ে বড় প্রয়োজন আর নাই। না, কিন্তু আবার এই আলাপটা তো আছে যে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রশ্নে যে এটা একটা সর্বোচ্চ সুযোগ, যে সুযোগটি এই সরকারের পাওয়া উচিত। কিভাবে আপনি এগিয়ে নেবেন? কি আপনাকে ম্যান্ডেট দিয়েছে? যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি কার কনসার্ন নিয়ে নিচ্ছেন? আপনি যে এগিয়ে নিচ্ছেন না পিছিয়ে নিচ্ছেন সেটা কে বলবে? আপনার ভাবনা আপনি এগিয়ে নিচ্ছেন, আমার ভাবনা তো আপনি পিছিয়ে দিচ্ছেন, আমার ভাবনা তো আপনি বিতর্কিত করছেন। আপনি করিডোর, আপনি যদি বলেন বন্দর, এই যে জাতীয় স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, কোন বিবেচনায়, কোন পার্লামেন্টে আলোচনা হয়েছে, কি চুক্তি হতে জানতে চাইতো আমরা? আপনি পার্লামেন্টে ডিবেট করেন, আছে সে সুযোগ। আপনারা 11-12 জন উপদেষ্টা ওখানে বসে জাতির এগোয় নেওয়ার দায়িত্ব কে দিল আপনাদেরকে? আর আপনার ভাবনায় যে জাতি এগিয়ে যাওয়া, এভাবে কেন ভাবছেন?
এই জন্য বলছে এটা ধৃষ্টতা। তারা ম্যান্ডেট পেয়েছে, যেভাবে কথা বলে প্রেস সচিব বলতে পারে না, জবাবদিহিতার আওতায় আসতে হবে, এক ধরনের ধৃষ্টতা। মশির বলছিলেন যে বিএনপির অন্তর্কন্দল আছে, এনসিপির কোন নেতারা আপনার ঢাকার বাইরে গেলে বা ঢাকার মধ্যে সমাবেশে গেলে সেখানে মারামারি হয়নি? সচিত্র প্রতিবেদন আমরা টেলিভিশনে দেখিনি, দ্বন্দ্ব সংঘাত সব। অভিযোগটা কিন্তু আপনাদের দিকে না, অভিযোগটা তো আমাদের দিকে আসে, কারণ আমরা বড় রাজনৈতিক দল, দায়িত্বশীল রাজনৈতিক দল। ওনারা আমাদের দিকে শিখতে চান, একটু ত্রুটি পেলে বলেন, স্বাগত জানাই, দ্বিমত করছি না তো। রাজনীতি তো আছে, দ্বন্দ্ব সংঘাত বাংলাদেশের রাজনীতির বাইরে। জি, কিন্তু এই যে চাঁদাবাজির কথা বলেন, আপনি যদি এই গত 9 মাসে দেখেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, তদবির বাণিজ্য, কমিশন বাণিজ্য, এনসিপির নেতাদের সম্পৃক্ততা বেশি। কতজন গ্রেপ্তার হয়েছে আপনি জিজ্ঞেস করেন? বৈষম্য বিরোধী আন্দোলন এবং এনসিপির নামে কতজন গ্রেপ্তার হয়েছে, কতজনের বিরুদ্ধে ওনারা ব্যবস্থা নিয়েছেন? আমাদের চেয়ে ওনারা অনেক বেশি গ্রেপ্তার হয়েছেন, অনেক বেশি লুটপাটের সাথে ওনারা জড়িত। হ্যাঁ, মাঠ পর্যায়ে আমাদের 2-4 জনের সাথে যারা জড়িত হয়েছে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, নিজেরা মামলা দিয়েছি, পুলিশের হাতে তুলে দিয়েছি। ওনারা তো সেটাও করেননি। করেছেন নাকি কারোর বিরুদ্ধে মামলা? আর কাউকে পুলিশের হাতে তুলে দিয়েছেন নাকি? ক্ষমতায় থাকতে চান, ক্ষমতার অংশ হতে চান, গণঅভ্যুত্থানে অংশ নিচ্ছেন, খুবই ভালো কথা। তারপর হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে থাকতে চাই, ক্ষমতা দরকার। আবার দেখলো যে অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন না, একটা রাজনৈতিক দল গঠন করলো, অনেক দিন থাকা যাবে, এসে বেরোয় এসে রাজনৈতিক দল করলাম। আচ্ছা, এবার একটা রাজনৈতিক দল করার পর কিভাবে ক্ষমতায় যাওয়া যায়, তখন নির্বাচন হলে ক্ষমতায় যাওয়া যায়, সেই লক্ষ্যে কাজ করলাম। এটা কি অভ্যুত্থানের মহত্ব হতে পারে? কিন্তু এটি তো তারা স্বীকার করছে না। তারা বলছে যে এটি তাদের, না, এনসিপি বলছে এটি তাদের সম্পর্কে মন করা বক্তব্য। আরেকটা কথা আমি আপনাকে বলি, বিএনপি কার কাছে দায়বদ্ধ? জনগণের কাছে, নিশ্চয়ই জনগণের কাছে। বিএনপি তো এনসিপির কাছে দায়বদ্ধ না। বিএনপি এনসিপিকে খুশি করে রাজনীতি করে না। বিএনপির গঠনতন্ত্র আছে, বিএনপির মূল নীতি আছে, বিএনপির ঘোষণাপত্র আছে জনগণের জন্য। আমরা তো বলছি যে এনসিপি তো বলছে যে তারাও জনগণের কাছে দায়বদ্ধ। আমরাও তো তাই বলছি যে ঠিক আছে, তাহলে জনগণের দ্বারস্থ হন, যেহেতু দায়বদ্ধ, জনগণের সমর্থন নেন, নিতে তো অসুবিধা নেই। একটা ভোটের আয়োজন করেন, সেই ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যান, জন আকাঙ্ক্ষা পূরণ করেন, দ্বিমত করছি না তো। কিন্তু আপনার ভাবনাই শিরোধার্য। সংস্কার আপনার মতো করলে হলো সংস্কার, আর আমার মতো হলে সেটা সংস্কার না। তো এটা যদি আপনার দৃষ্টিভঙ্গি হয়, আর আপনি যদি সংস্কার ব্যক্তি বা গোষ্ঠীর আপনাদের কয়েকজনের চিন্তাকে জাতির কাছে চাপিয়ে দিতে চান, সেটা বানার জন্য আর সেটা পালন করার জন্য তো বিএনপির জন্ম হয়নি। মনে রাখবেন, বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, বারবার নির্বাচিত হয়ে রাষ্ট্র ব্যবস্থাপনার অভিজ্ঞ রাজনৈতিক দল। অতএব আপনাদের যে জিনিসগুলি জনগণের কাছে করণীয়, আপনারা সেগুলি ইস্তেহার আকারে জনগণের কাছে যান, নির্বাচনে নির্বাচিত এসে পার্লামেন্টে করেন, না করছি না তো আপনাদের। জি, শেখ রবিউল আলম, অসংখ্য ধন্যবাদ। মশিউর রহমান ভাই, আসতে চাই যে আমাদের শেখ রবিউল আলম ভাই আলোচনার মধ্যে অনেকগুলো প্রশ্ন রেখেছেন, সেক্ষেত্রে আপনি কি জবাব দিবেন? এরপর আমারও কিছু প্রশ্ন আছে আপনার কাছে। প্রথমত, টকশোতে এসে বড় বড় কথা আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি। আওয়ামী লীগ যখন বিনা ভোটের ইলেকশন, সিলেকশনের মাধ্যমে ইলেকশন, মিড ডে ইলেকশন করেছে, তারপরেও টকশোতে এসে তারা বলতো সেই নির্বাচনের পক্ষে অনেক যুক্তি, অনেক কিছু তারা দিত, এবং তারা সেটা গর্ব করে বলতো যে তারা সবচেয়ে বিগ পার্টি, তাদের লক্ষ লক্ষ ম্যান পাওয়ার। যে সাদ্দাম হোসেনের আব্বা গতকালকে মারা গিয়েছে, আমি তার মৃত ব্যক্তির প্রতি সমবেদনা জানাচ্ছি। সেই 1 বছর আগে সেই সাদ্দাম হোসেন বলেছিল ছাত্রলীগের 50 লক্ষ নেতাকর্মী যারা দাঁড়াইলে বাংলাদেশে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না, সেই ছাত্রলীগের একজন নেতাকর্মী বাংলাদেশে এখন নাই। তো যাদের অনেক বড় নেতাকর্মী আছেন, অনেক বেশি সংখ্যায়, অনেক বেশি আছেন, তো তাদের জন্য আসলে এটা শিক্ষা, যাতে করে আমরা আমাদের সেই মাথা, মানে বৃক্ষ যত বড় হয় তত অবনত হয়, ফলবান বৃক্ষ। তো সেক্ষেত্রে আমাদের এই শিক্ষাটা আমাদের থাকা উচিত। আর একটা ব্যাপার হচ্ছে যে বিএনপি নাকি হচ্ছে সংস্কার এবং বিচার, এই দুইটাই নাকি হচ্ছে বিএনপি চায়। আচ্ছা, বিএনপি যদি সংস্কার চায় এবং বিচার চায়, আপনি বলেন না গত 8 মাসে তো বিএনপি বড় বড় অনেকগুলো সমাবেশ করেছে, তারুণ্যের সমাবেশ করেছে, আরও অনেক কিছু করেছে। এখন পর্যন্ত এই আওয়ামী লীগের বিচারের দাবিতে বিএনপি একটা প্রোগ্রাম করেছে, সিঙ্গেল একটা প্রোগ্রাম, পুরো বাংলাদেশে আপনি দেখাতে পারবেন না। তাদের কিন্তু মন্তব্য এই বাংলাদেশে আপনি গত 8 মাসে আপনি একবারও দেখাতে পারবেন না যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা একটা কথা বলেছে, এখনো দেখাতে পারবেন না। বরঞ্চ তারা বলেছে এই দেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা না, প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে। হ্যাঁ, যদি গণতান্ত্রিক অধিকার যদি হচ্ছে, কিন্তু প্রক্রিয়াটা তো ছিল যে প্রক্রিয়ার মাধ্যমে সেটি নিষিদ্ধ হলে সেক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই। তারা প্রক্রিয়ার কথা বলেছে। তাদের প্রক্রিয়ার বিষয় হচ্ছে এরকমের যে জনগণ হচ্ছে ডিফাইন করবে, জনগণ এটা করবে। এখন জনগণ যেহেতু ডেমোক্রেটিক রাষ্ট্রেতে যেহেতু জনগণ সরাসরি শাসন কাজে অংশগ্রহণ করতে পারে না, সেক্ষেত্রে জনগণের যারা প্রতিনিধি নির্বাচিত হয় তারাই এই কাজগুলো করে। যেহেতু এগুলো তারা সরাসরি মানে জনগণের দিকে হচ্ছে বল ঠেলে দিচ্ছে, এবং জনগণের যেহেতু এগুলো সরাসরি করার কোনো সুযোগ নাই, সেক্ষেত্রে এই কথাগুলো বলছে। এখন আপনি এই বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ এক সময় বলতো
যে আমরা জনগণের ভোটে নির্বাচিত। বারবার যদি আপনি এই জনগণের কোর্টে বল ঠেলে দিয়ে বলেন যে জনগণ এটা করবে, জনগণ এটা করবে, আপনি আসুন এই সরকার ব্যবস্থা যেহেতু গণতন্ত্র, জনগণের কোর্টে বল না দিয়ে তো উপায় নাই। জনগণের কোর্ট বলতে আসলে যেটাকে তারা বুঝায়, আসলে এখন কিছু মানে জনগণ কি আওয়ামী লীগের, আপনি একটা গণভোট দেন না যে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, একটা গণভোট দেন। জনগণ এই সরকারকে আরো বেশি দিন চায় কিনা, গণভোট দেন। এই সরকারকে আরো বেশি মানে সাংবিধানিক সংস্কার বলেন বা রাষ্ট্রীয় সংস্কারের ক্ষেত্রে এই সরকারকে আরো বেশি সময় দিতে চায় কিনা, আপনি গণভোটের আয়োজন করেন। আপনি সেটা করবেন না, আপনি আপনার মতো করে আপনি ব্যাখ্যা করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে সবচেয়ে মানে দুঃখজনক যে জুলাই বিপ্লবে এতগুলো মানুষ শহীদ হলো, এত মানুষের জীবনের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশে গত 16 বছরে বিএনপি বলেন, জামাত বলেন, বিরোধী মতের হাজার হাজার নেতাকর্মী যেই আওয়ামী লীগের দ্বারা গুমের শিকার হলো, খুনের শিকার হলো, সেই বাংলাদেশে জুলাই বিপ্লবের পরে আমরা যখন নতুন বাংলাদেশ পেলাম, এখন বারবার বলা হচ্ছে যে এই সরকারের ম্যান্ডেট কি। বারবার এই সরকারের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন করা হচ্ছে। আপনি ম্যান্ডেট একটা হতে পারে, আপনি যখন আপনি হচ্ছে গণ অভ্যুত্থান করবেন, বিপ্লব করবেন, বিপ্লবের পরে যারা হচ্ছে সেই বিপ্লবে বিজিত থাকবে বা বিজয়ী থাকবে তাদের নেতৃত্বে যে সরকার গঠিত হবে, এর থেকে বড় ম্যান্ডেট আর কিছু হতে পারে না। কিন্তু রাজনৈতিক দলগুলো তো ম্যান্ডেটের প্রসঙ্গ তো আনবেই। রাজনৈতিক আপনি বারবার বলছেন এই সরকার যে ম্যান্ডেটের কথা বলছেন, এই সরকার তো আসলে হুট করে এসে এখানে বসেনি। এই সরকারকে বসানো হয়েছে জুলাই বিপ্লবের পরে। বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেন, প্রত্যেকের সাথে যত স্টেক হোল্ডার ছিল প্রত্যেকের সাথে আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে এই সরকার বসছে। এবং বিএনপি নেতাদের সেই সময় স্টেটমেন্টগুলো আপনারা দেখবেন যে সেখানে বলা হয়েছে যে ছাত্ররা আমাদেরকে মুক্তি দিয়েছে এবং এই সরকার আমাদের সরকার, প্রত্যেকে বলছে আমাদের সরকার। এখন আপনি বলছেন যে এই সরকার আপনার সরকার, আবার সেই আপনি বলছেন এই সরকারের ম্যান্ডেট কি। এটা তো এক প্রকার দ্বিচারিতা। এখন সরকারের ভুল ত্রুটি যদি ধরিয়ে দেওয়া হয় অথবা সরকারের কর্মপরিধি নিয়ে যদি প্রশ্ন বা গণতান্ত্রিক প্রক্রিয়া যদি বিএনপি বিতর্ক তুলে, তাহলে কি সেটি কি দ্বিচারিতা হবে? এখন জায়গাটা হচ্ছে এই সরকারের সমালোচনা আপনি করেন, ওই যে আমি যে বললাম না, যখন আমরা বিএনপি সমালোচনা করি তখন সেটা হচ্ছে প্রবলেমেটিক হয়ে যায়, আবার যখন হচ্ছে বিএনপি আমাদের সমালোচনা করে তখন প্রবলেমেটিক, এখন গণতন্ত্র হয়ে যায়। এখন জায়গাটা হচ্ছে এই যে সরকার ক্ষমতায় আছে, এই সরকারের সমালোচনা করবে, আমরা সরকারের সমালোচনা করতে নিষেধ করি না, কিন্তু যখন বারবার আপনি ম্যান্ডেটটা হচ্ছে মৌলিক প্রশ্ন যে এই সরকার কিসের ভিত্তিতে ক্ষমতায় আছে। না, এখানে বশির রহমান আমার ছোট্ট একটা প্রশ্ন, যে এই সরকারের ভুল ত্রুটির প্রসঙ্গে বিএনপি বা অন্যান্য রাজনীতি বা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রসঙ্গে যারা সমালোচনা করছেন, ভুল ত্রুটি ধরিয়ে দিচ্ছেন, যেহেতু আপনারা বলছেন যে আপনারা এই সরকারের সাথে সম্পৃক্ত কোনো দল না, অর্থাৎ আপনারা সরকারি দল না, তাহলে সরকারের ভুল ত্রুটি বা সমালোচনা আপনাদের এত গায়ে লাগে কেন? আচ্ছা, আমাদের গায়ে লাগে না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এই সরকারের যে আপনার করিডোর ইস্যু এবং সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ইস্যু, আরো বেশ কিছু ইস্যুতে সরকারের সমালোচনা আমরাও করেছি এবং আমরা বিএনপি বলেন, অন্য রাজনৈতিক সবাই একমত যে সরকারের অবশ্যই করিডোর দেওয়ার আগে রাজনৈতিক স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে বসা উচিত, আলোচনা করা উচিত, এরপরে করা উচিত। এখন জায়গাটা হচ্ছে আপনি একটা হচ্ছে এই সরকারের কাজের সমালোচনা করবেন, এটা একটা জিনিস, আর একটা হচ্ছে এই সরকারের বৈধতা নিয়ে আপনি প্রশ্ন করবেন, যে এই বৈধতা যখন শেখ হাসিনা বলে এটা অবৈধ সরকার, খুনি ইউনূস, কিশোর গ্যাং, অবৈধ সরকার, এখন আপনি যদি সেই হাসিনার ভাষায় যদি আপনি বলেন এটা একটা অবৈধ সরকার, এই সরকারের ম্যান্ডেট কি, অবশ্যই বিএনপি এই সরকার সমালোচনা করবে। কিন্তু সেই ভাষাটা যদি করে হাসিনার ভাষায় সাথে মিলে যায়, আওয়ামী লীগের ভাষা আর বিএনপির ভাষা যদি একই টোনে হয়, তখন আমরা ভয় করি যে আসলে আওয়ামী লীগ আর বিএনপি হাত মিলাইলো কিনা, আসলে আমাদের জাতির কপালে আবার দুঃখ আছে কিনা। এই জন্য বলছি এই সরকারের সমালোচনা বিএনপি করুক, কোনো অসুবিধা নাই, আমরাও করবো, সেও করবে, সবাই করুক, কোনো অসুবিধা নাই, কিন্তু সেই সমালোচনার ভাষা যাতে করে জাতীয় পার্টির ওই যে জিএম কাদেরের মতো না হয় যে এই সেটা ইউনূস একজন ফ্যাসিস্ট। এই জিএম কাদেরের ভাষা হচ্ছে মির্জা ফখরুল আলম অন্যান্য রাজনৈতিক দল কিভাবে না, বশির রহমান যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে কিভাবে সমালোচনা করবে, কিভাবে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরবে, সেটা তো নিশ্চয়ই এই সবক এনসিপির কাছ থেকে নেবে না। আমি সবক দিচ্ছি না, আমি বলেছি সমালোচনা সবাই করব, কিন্তু আমরা আওয়ামী লীগ যেটাকে আমি আবারও বলছি যে আওয়ামী লীগ বলছে এখনো এই ইউনূস সরকার অবৈধ সরকার। এখন সেটা তো আওয়ামী লীগ বলবে, কারণ তারা পরাজিত হয়েছে। এখন যদি বিএনপির ভাইরাও যদি বলেন যে এই সরকারের ম্যান্ডেট কি, তাহলে তো আসলে শব্দটা তো একই হলো। না, এখানে কিন্তু বশির রহমান একটু আপনি খেয়াল করুন যে প্রশ্নে ম্যান্ডেটের বিতর্ক আসলো, যে এই বিষয়গুলোতে 4-5টা বিষয়গুলোতে সরকার এককভাবে সিদ্ধান্ত নিতে পারে কিনা, কিংবা এই শিরোনামের একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারগুলোতে সিদ্ধান্ত নিতে পারে কিনা, এই প্রশ্নে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এবং সেনসিটিভ ইস্যু, তো এটা তো আপনারা স্বীকার করেন, এই জায়গাতে এসেই কিন্তু ম্যান্ডেটের বিতর্ক। আমরা তো এটাই বলেছি যে এই যে গুরুত্বপূর্ণ, আপনারা তো এনসিপি রাজনৈতিক দল এবং এই দেশের স্বার্থে তো একটা পেশার গ্রুপ, সরকারকে তারা এই ব্যাপারগুলোতে চাপে রাখতে পারে, সঠিক সিদ্ধান্ত দিতে পারে, সেটিকে আপনারা দিচ্ছেন নাকি আবার সেই তলে তলে সরকারের সাথে আপনাদের একটা তলে তলে সম্পর্ক তৈরি? এনসিপি ইতোমধ্যে শুরু থেকে আছে, যেটা বিএনপি অভিযোগ করছে। ইতোমধ্যে এই করিডোরের বিষয়টি জনগণের কাছে সুস্পষ্ট করার জন্য এনসিপি তাদের অফিশিয়াল বিবৃতি দিয়েছে। এছাড়াও এনসিপি একটি রাজনৈতিক দল হিসেবে তাদের কার্যক্রম করে। এখন যেহেতু এই সরকারটা জুলাই বিপ্লবের পরের সরকার, সুতরাং
জুলাই বিপ্লবের একজন স্টেক হোল্ডার হিসেবে এই সরকার যদি ভালো কাজ করে তাদের প্রশংসা করা এটা আমাদের যেমন হচ্ছে অধিকার, এবং যদি খারাপ কাজ করে তাদের সমালোচনা করা আমাদের অধিকার। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সরকারের সমালোচনাও করছি এবং ভালো কাজ করলে তাদের প্রশংসাও করছি। অবশ্যই আরো আলোচনা শুনবো মশিউর রহমান, তবে তার আগে আবুল হাসান রুবেল ভাই আসতে চাই। তাহলে এই ম্যান্ডেট বিতর্কের সমাধান কোথায়? এই ম্যান্ডেট বিতর্কের সমাধানটা হচ্ছে যে আসলে একটা পরিধি ঠিক করা দরকার। হ্যাঁ, এবং একটা পরিধি ঠিক করা দরকার। আসলে এই সরকারের যেই কথাগুলো আমরা বলছি যে আচ্ছা বিচার, সংস্কার, নির্বাচন, এই তিনটা হচ্ছে তার প্রায়োরিটি। এছাড়া আছে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সামগ্রিকভাবে যে দৈনন্দিন কার্যকর্ম, অর্থনীতিকে গতিশীল রাখা, এগুলো তার চালিয়ে যেতে হবে। এখন নতুন করে যদি আমাদের কোনো বিদেশি শক্তির সঙ্গে চুক্তি করতে হয় কিংবা এরকম ধরনের কাজের ভেতরে যেটা আসলে ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন আছে, যেটা সভরেনিটির কোয়েশ্চেন আছে, সেই ক্ষেত্রে আসলে এই সমস্ত দলগুলো, যেটা আসলে এই সরকারের ম্যান্ডেটের ভিত্তিটা কি? ম্যান্ডেটের ভিত্তিটা হচ্ছে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল শক্তির জাতীয় ঐক্য। সেটা ছাড়া কোনো সিদ্ধান্ত আসলে তারা নিতে পারে না, এবং কোনটা নিবে না নিবে সেটা সকলের অংশগ্রহণ দরকার, জনগণেরও অংশগ্রহণ দরকার, এবং জনগণের বিভিন্ন অংশের সঙ্গে ছোট পরিসরে হলেও এই জায়গাটা চালু রাখা দরকার। না হলে আসলে এটাকে একটা জবাবদিহিতাহীন ক্ষমতা আমার আছে যে ভঙ্গিতে, মানে আমি মনে করি যে ভঙ্গিতে বলা হয়েছে কথাটা, এই ভঙ্গিটা যথার্থ নয়। এটা যে কোনো গণতান্ত্রিক সরকারের মানে একটা গণতান্ত্রিক যে চরিত্র সেক্ষেত্রে তাহলে রুবেল ভাই এই যে ভঙ্গি অথবা দৃষ্টিভঙ্গির কথা বলছেন যে জাতীয় ইস্যুতে যে সেন্সিটিভ বিষয়গুলোতে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন, তাহলে এই জায়গাতে রাজনৈতিক দলগুলোর সাথে বর্তমান সরকারের যতটুকু সৌহার্দ্যবোধ আছে বা যতটুকু ঐক্য মতের জায়গা আছে, সেই জায়গাটা কি আরো বেশি দূরত্ব বাড়িয়ে দিবে কিনা? অবশ্যই বাড়িয়ে দেবে যদি এরকম সিদ্ধান্ত একতরফাভাবে সরকার নেন এবং আমাদের জনগণকে জানানো না, এবং কি হচ্ছে কোন মানে এক একজন এক এক কথা বলেন। তো সরকারের 3 জন মানবিক করিডোর বিষয়ে 3 রকম কথা বলছেন, তাহলে আমরা কোনটা নিব? আমরা কিসের ভিত্তিতে প্রতিক্রিয়া ব্যক্ত করব? ট্রান্সপারেন্সি থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে, এবং এটার ভিতরে একটা ইন্টারঅ্যাকশনের জায়গা থাকতে হবে। কি প্রয়োজনে এটা দরকার সেটি তো সেটাও দরকার, এবং সেটা আমাদেরকে বুঝাইতে হবে তো কেন দরকার। ধরেন চট্টগ্রাম বন্দর নিয়ে আসলে কি করা হবে, কতদূর কি করা হবে, আমরা কোনো বিকল্প প্রস্তাব ওনারা যেটা ভাবছেন তার চেয়ে ভালো প্রস্তাব আমার কাছে থাকতে পারে। তো হ্যাঁ, সেই প্রস্তাবটা আমাকে দেওয়ার সুযোগ দিতে পারে। উনি যেটা মনে করছেন সেটা দেশের সর্বোচ্চ সুফল আনবে, আর আমরা যেটা মনে করছি এত বছর ধরে আমরা রাজনীতি করছি, জনগণের জন্য কাজ করছি, আমাদের দেশের প্রতি কোনো ভাবনা নাই, এটা মনে করাটা ঠিক হবে না। আবার এখানে যদি আরেকটা একেবারে মানে একটু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি দেখার চেষ্টা করি রুবেল ভাই, যে এই ম্যান্ডেট বিতর্কের জায়গাগুলোকে তৈরি করে অথবা যে কোনোভাবে তৈরি হোক, এর মধ্যে দিয়ে যারা রাজনীতি সচেতন তাদেরকে আলোচনায় ব্যস্ত রাখা, রাজনৈতিক দলগুলোকে ব্যস্ত রাখা, এবং এর মধ্যে দিয়ে সরকার যা যাচ্ছে তারা তাই করবে বা করছে, এরকম একটা অবস্থা নাই তো? আর এরকম অবস্থা যদি থাকে সেটা দুর্ভাগ্যজনক হবে। মানে আমরা নানাভাবে দেখার চেষ্টা করছি, এই কোন প্রশ্নটি রাখা। আমি বলতেছি এরকম যদি হয় তাহলে সেটা দুর্ভাগ্যজনক, কারণ আমরা কথা বললাম আর তারা শুধু শুনলেন, মানে কর্ণপাত করলেন না, মানে শুনলেন কিন্তু কানের ভেতরে নিলেন না। সে তো বলতে পারে ভাই এটাই তো গণতন্ত্র, আপনার বলার অধিকার দিয়েছে। গণতন্ত্র মানে এটা হচ্ছে আসলে গণতন্ত্র না। আপনাকে যা বলার স্বাধীনতা দিচ্ছেন, আপনি যখন সকলের মতকে বিবেচনা করেন এবং সকলের অধিকারকে, এমনকি যে মানে সংখ্যালঘু তারও মানে আপনি মত বিবেচনা করেন, তখন হচ্ছে সেটা আসলে প্রকৃত গণতন্ত্র। গণতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠতাবাদ না। আর এইটা তো আসলে কোনো ধরনের মানে আসলে এক ধরনের বলা যেতে পারে যে আসলে সকলের মতামতই হচ্ছে তার ভিত্তি, তার বাইরে তার যাওয়ারই কোনো সুযোগ নেই। এবং একই সাথে আপনার কাছ থেকে শেষ মন্তব্য, শেষ লাইনটা শুনে নিতে চাই। রুবেল ভাই কি বলবেন, শেষ লাইন হিসাবে কি যোগ করবেন আজকের আলোচনায়? আজকের আলোচনায় যেটা আমি যোগ করব সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশকে এখানে যারা রাজনৈতিক দলগুলো আছে সকলে মিলেই সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, এদেশের জনগণকে সাথে নিয়েই এগিয়ে নিয়ে যেতে হবে। যে ধরনের কোনো ধরনের হামবড়া ভাব কিংবা অহংকার এগুলো কারো ভেতরে আমাদের যাতে না থাকে, এবং আমরা বাংলাদেশকে সামগ্রিকভাবে সেটা আমরা প্রত্যাশা করি, সেটা আমরা সকলে। মশিউর রহমান শেষ মন্তব্য, এই বিতর্কের সমাধান কি হবে? ম্যান্ডেট বিতর্কের সমাধান হবে কিনা? একদম এক কথা যদি বলি, প্রথমত হচ্ছে আমরা গত 54 বছরের যে ঘূর্ণিধর রাষ্ট্র, বিশেষ করে গত 16 বছর আমরা খুব কাছ থেকে দেখেছি। গত 16 বছরের রাষ্ট্রের যে অন্যায় অনিয়মগুলো আমরা খুব কাছ থেকে দেখেছি সরকারের। তো আমরা এই ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না। সরকারের অবশ্যই জবাবদিহিতা থাকা উচিত, এবং পাশাপাশি আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে, সরকারের জবাবদিহিতার প্রশ্নে এনসিপি এগিয়ে আসবে কিনা? অবশ্যই এগিয়ে আসবে। এনসিপি অবশ্যই সরকার জবাবদিহিতার প্রশ্নে এগিয়ে আসবে। যদি সেটা সরকার যদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কিছু করে, অবশ্যই এনসিপি রাস্তায় থাকবে, মাঠে থাকবে, এবং আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে যেই এনসিপি কি মনে করবে একেবারে 2-1 লাইনে মশিউর রহমান, এই যে 3-4টা বিষয়ে সিদ্ধান্ত রাষ্ট্রের বিরুদ্ধে বা জনগণের বিরুদ্ধে যেতে পারে, এটা কি এনসিপি মনে করে?
আমাদের প্রথমত হচ্ছে আমাদের 5ই আগস্ট আসলে আমাদের ঠিক করে দেওয়া উচিত ছিল যে এই সরকারের কর্ম পরিধি এবং ম্যান্ডেট কতটুকু হবে, আমরা ঠিক করে দেইনি। তো সেক্ষেত্রে এখনো কি সম্ভব? এখনো কি যায়? এখনো সম্ভব যেহেতু এই সরকার 5ই আগস্টের পরে যেহেতু কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষমতায় আসছে, কোন কোন রাজনৈতিক দলগুলো সেই জুলাই বিপ্লবের স্টেক হোল্ডার ছিল তাদের সাথে বসে আলোচনা করে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে বসে আলোচনা করে, এছাড়া যারা অংশীদার আছেন তাদের সাথে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। মশিউর রহমান, অসংখ্য ধন্যবাদ। শেখ রবিউল আলম ভাই। আচ্ছা, মশহুরের জন্য বলি আর কি, জুনিয়র তারপরে এইভাবে বলি, সরকার এবং তার মেয়াদ কখনো গণভোটে হয় না, জাতীয় নির্বাচনে হয়। কথায় কথায় গণভোট না, গণভোট হয় কোনো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় আগে সংবিধানে ছিল জনগণের মতামত নেওয়া। সরকার এবং তার মেয়াদ গণভোটে হয় না, এটা জানতে হবে, বুঝতে হবে। দ্বিতীয় একটা কথা বলতে চাই, সংবিধান দিয়ে আপনি ফ্যাসিবাদ আটকাতে পারবেন না কখনো। আর আমার কাছে এনসিপি মনে হয় অন্তর্বর্তীকালীন যেমন একটা সরকার আছে, একটা অন্তর্বর্তীকালীন রাজনৈতিক দল। তার কারণ হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করতে গেলে এত ছোট করে দেখছেন কেন? কেন বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কিছু নিয়ে সমালোচনা করতে গেলে এনসিপির সমালোচনা মনে করে তারা সেটাকে ডিফেন্ড করার চেষ্টা করে। একটা রাজনৈতিক দলের সে কাজ না। একটা রাজনৈতিক দল এর কাজ হচ্ছে জনগণের কাছে দায়বদ্ধ থাকা, অন্তর্বর্তীকালীন সরকারকে স্যাটিসফাইড করা। কিন্তু বশির রহমান বলছে যে সরকারকে, আমি আপনাকে বলি, অন্তর্বর্তীকালীন সরকার হবেন এবং হচ্ছেন। জি, অন্তর্বর্তীকালীন সরকার নির্দিষ্ট কিছু কাজ করবার জন্য সবার সমর্থিত সরকার, কিন্তু সেটা কোনো সাস্টেইনেবল সরকার না, সেটা কোনো সমাধান না, এটা মনে রাখবেন। তার প্রথম কাজ, আবারও বলছি, একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা। আরেকটা কথা বলবো, বলছেন বিচারের জন্য আমরা কোনো সমাবেশ করি না। বিচারের জন্য সমাবেশ করতে হবে কেন? অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সবার সরকার। আওয়ামী লীগের এই হাসিবাদের বিচার করা তার মূল দায়িত্ব, সেটাকে আমরা সমর্থন করি, সবসময়ের জন্য সমর্থন করছি, সহযোগিতা করছি, দাবি করছি। তার জন্য সমাবেশ করতে হবে নাকি? কার বিরুদ্ধে সমাবেশ করব? অন্তর্বর্তীকালীন শুধু আমাদের সরকার সেটাকে ধারণ করে এবং আমরা বিচার করতে অঙ্গীকারাবদ্ধ। মনে রাখা দরকার, বিএনপি এমন রাজনৈতিক দল না যে শাহবাগে কিছু লোক নিয়ে যা বলতে হবে। বিএনপি বলা মানে বাংলাদেশ থেকে বলা, বিএনপি বলা মানে বাংলাদেশের পক্ষে বলা, জনগণের পক্ষে বলা, এরকম একটা রাজনৈতিক দল। সরকারের কাছে দাবি করে, এটাই জনগণের দাবি, এটা সমগ্র দেশ থেকে বলা, এটা শাহবাগ থেকে বলা না, একটা অঞ্চল থেকে বলা লাগে না, বিএনপির দাবি। আর দ্বিতীয় কথা বলি, সংবিধানকে সবাই কিন্তু আমরা ব্যবহার করিনি। আমরা সংবিধানে বহুতল গণতন্ত্র করেছি, আমরা সংসদীয় পদ্ধতি সরকার করেছি, আমরা এবার সংবিধান তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছিলাম। এই সংবিধানকে বাংলাদেশের জনগণের পক্ষে ব্যবহার করার জন্য বিএনপি দৃষ্টান্তমূলক ভূমিকা রেখেছে, ঐতিহাসিক ভূমিকা রেখেছে। অসংখ্য ধন্যবাদ শেখ রবিউল আলম, আবুল হাসান রুবেল এবং বশির রহমান, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো জেডএসআরএম নিবেদিত রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানটি এখানে শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।